হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোর পুরো চ্যাপ্টারটা এটাই আমাদের শেষ অধ্যায় এবং আলোর চ্যাপ্টারটা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের আজ আমরা শেষ করে নেব। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে বের করেছিলাম, আর এটা হচ্ছে শেষ অধ্যায়। এটাতে আলোর পুরো চ্যাপ্টার আমরা শেষ করে নেব। শেষ করার পরে তারপরে আমরা তাপ যেটা আছে তাপটা আলোচনা করব। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। তাহলে আজ আমরা এর আগে দর্পণে যতটা সব থাকে সেটা আমরা আলোচনা করে নিয়েছিলাম। আজ আলোচনা করব আলোর প্রতিসরণ, রিফ্র্যাকশন অফ লাইট। তাহলে রিফ্র্যাকশন অফ লাইট আমরা আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ চ্যাপ্টারটা আমরা আলোচনা আজ করব। তাহলে আলোর প্রতিসরণটা কি? আলোর প্রতিসরণ বলছে যদি কোনো আলোক রশ্মি একটা কোনো স্বচ্ছ বা সমসত্ব মাধ্যম থেকে অপর কোনো একটা ভিন্ন ঘনত্বের যদি একটা দ্রবণে বা মাধ্যমে যদি একটা তির্যকভাবে আপতিত হয়, তখন ওই দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আমরা আলোর প্রতিসরণ বলে। ধরো এখানে একটা মাধ্যম আছে, এটাকে আমি একটা মাধ্যম নিলাম, আর এটা একটা মাধ্যম আছে, দুটো মাধ্যম নিলাম। এটা একটু বেশি ঘনত্ব, এটাকে আমরা ঘন মাধ্যম বলবো, আর এটা একটু কম ঘনত্ব, তার আমরা এটাকে লঘু মাধ্যম বলবো। তাহলে এই দুটো মাধ্যমের আমরা এখানে দেখো যে একটা আমরা আলোক রশ্মি ফেলবো একটা মাধ্যমে, তখন অন্য মাধ্যমে সেটা কিভাবে যাবে। আমি এখানে একটা অভিলম্ব টেনে নিলাম, এটাকে আমরা অভিলম্ব বললাম। এখানে একটা আলো তির্যকভাবে পড়তে হবে, লম্বভাবে পড়লে হবে না। একটা আলো তির্যকভাবে পড়ার পরে কি হবে, ও যদি লঘু থেকে ঘন মাধ্যমে আসে তাহলে সেটা অবিলম্বের দিকে সরে আসে। তাহলে এটা এভাবে অবিলম্বের দিকে সরে আসলো। এটা ডট ডট করে দিলাম, এই পথে যেতে পারতো যাবে না, এ সরে আসবে। তাহলে এটা এখানে আই যদি আপতন কোণ হয়, এখানে হচ্ছে আর হচ্ছে প্রতিসরণ কোণ। কারণ হচ্ছে এটা আপতিত রশ্মি এবং এর পড়ার পরে এটা হচ্ছে এইভাবে অবিলম্বের কাজ ঘেঁষে আসবে। একই রকম এটাকে যদি ঘন মাধ্যম থেকে লঘু করা যায়, ধরো এখানে একটা মাধ্যম আছে, এটা প্রথমে ঘন তারপরে লঘু, এভাবে যদি করি যে এটা ঘন মাধ্যমে একটা লঘু, তাহলে এখানে আমি যদি একটা অবিলম্ব করি, তাহলে এখানে যদি আলো তির্যকভাবে ফেলি তাহলে এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা ঘন থেকে লঘুর মাধ্যমে হবে। তাহলে এটা যদি আপতন কোণ হয়, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এইভাবে চলে যেতে পারতো, কিন্তু এটা যাবে না, এটা একটু বিচ্যুত বেশি হবে। এই যে বিচ্যুত হচ্ছে সেটা হচ্ছে ডেল। তাহলে এখানে আমার এটা হয়ে যাবে ডেল, মানে চ্যুতিকোণ। এই ডেলগুলোকে আমরা বলবো চ্যুতিকোণ। তাহলে এটা হচ্ছে আই, এটা হয়ে যাবে এই পথে আসতে পারতো গেল না, তাহলে এটা গোটাটাই হয়ে যাবে আমাদের আর, প্রতিসরণ কোণ। তাহলে এখানে বলছে প্রতিসরণের সূত্র দুটো আছে, প্রতিসরণের সূত্র দুটো। একটা কি বলছে, আলোক রশ্মি কোনো মাধ্যমে যদি লঘু থেকে ঘন বা দুটো মাধ্যমের যখন একটা মাধ্যমে পড়ে, একটা মাধ্যম থেকে অপর মাধ্যমে যখন যাবে আলোক রশ্মি, তখন এখানে যে আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি যে যাবে সেটার আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এবং অঙ্কিত যে অবিলম্ব একই সমতলে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র, যেটা প্রতিসরণের সূত্র। দুটো সূত্র আছে, একটা বলছে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং বিভবতলের উপর যে অঙ্কিত অবিলম্ব আছে সেটা একই সমতলে থাকবে। সমতল মানে দেখো এটা সমতলই আছে, খাতার মধ্যে এটা করা যাচ্ছে, 3D না 2D, মানে খাতার মধ্যে করা আছে, এই জন্য এটা আমরা সমতল বলবো। তাহলে এটা সমতল করা যাচ্ছে।
তারপর সূত্র 1 নম্বর হলো 2 নম্বর সূত্র কি বলছে, এই যে আপতন কোণের সাইন কিন্তু একটা নির্দিষ্ট মাধ্যম হতে হবে, নির্দিষ্ট বর্ণের বেলায় হতে হবে, দুটো কিন্তু মাধ্যম হতে হবে, নির্দিষ্ট একটা মাধ্যম থাকবে দুটি এবং একটা নির্দিষ্ট বর্ণের যে কোনো বর্ণের আলো নিয়ে নেবে, নেওয়ার ফলে এর যে আপতন কোণের সাইন যেমন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, তাহলে সাইন আই আপতন কোণ বাই প্রতিসরণ কোণ হচ্ছে সাইন আর, এর অনুপাতটা হচ্ছে আমরা ধরে নিলাম মিউ, এটাকে বলা হয় মিউ, তার এটা হবে সবসময় হচ্ছে ধ্রুবক, এই মানটা হচ্ছে সবসময় ধ্রুবক, একেই আমরা স্নেলের সূত্র আমরা বলতে পারি, স্নেলের সূত্র, এটাকে আমরা স্নেলের সূত্র বলি। তাহলে প্রতিসরণের সূত্র দুটো, 1 নম্বর বললাম, 2 নম্বর হচ্ছে সাইন আই বাই সাইন আর সমান মিউ। এবার আমরা জানবো একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কাকে বলি? দুটো আপেক্ষিক প্রতিসরাঙ্ক বেলায় কিন্তু দুটি নির্দিষ্ট মাধ্যমের বর্ণ হতে হবে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক বেলায় হতে হবে দুটি সমসত্ব মাধ্যম কিন্তু হতে হবে। ধরো একটা মাধ্যম হচ্ছে বায়ু এবং একটা মাধ্যম হচ্ছে কাঁচ, লঘু থেকে ঘন মাধ্যমে যদি আমি আলো ফেলি তাহলে সেটা কি হবে, ধরো এ মাধ্যম থেকে একটা স্বচ্ছ মাধ্যম ছিল, এ মাধ্যম থেকে বি মাধ্যমে, এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো যদি আমরা ফেলি, এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো গেলে যদি এ মাধ্যম থেকে ধরো এখানে আছে একটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, এ মাধ্যম থেকে বি মাধ্যম, এটা ধরো এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম, তাহলে এখান থেকে আলো গেলে আলো কি হবে, প্রথম মাধ্যম ধরো এ মিউ বি এর প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যেটা পাওয়া যাবে সেটাই বলছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে এখানে আপেক্ষিক বলতে ধরো এ মিউ বি এইভাবে লেখা আছে, এ মিউ বি, তাহলে সমান লিখতে পারি মিউ বি বাই মিউ এ। এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এ মিউ বি মানে মিউ বি বাই মিউ এ মিউ বি এ যে আছে সেটাকে বলছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটাকে বলা হয় আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। মানে যে মাধ্যম যাবে দুটো মাধ্যমের সাইনের অনুপাতটাকে বলা হয় আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে এ মিউ বি সমান কী হবে, এখানে এ মিউ বি সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর, তাহলে এখানে দেখো এ মিউ বি মানে সাইন আই বাই সাইন আর, এটাকে বলছে। তাহলে কোনো মাধ্যমের সাপেক্ষে দুটো যদি আলাদা আলাদা মাধ্যম হয় তার সেটাকে বলবো হয় যে প্রতিসরাঙ্ক হবে সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবার আমরা করব পরম প্রতিসরাঙ্ক কোনটা, পরম প্রতিসরাঙ্ক কাকে বলবো? পরম প্রতিসরাঙ্ক বলছে দুটো আলাদা মাধ্যম, একটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে শূন্য মাধ্যমে থেকে অন্য মাধ্যম, অন্য যে কোনো মাধ্যম, কাঁচ নিতে পারো, জল নিতে পারো, যে কোনো মাধ্যম, শূন্য মাধ্যম থেকে, এটা কিন্তু মাস্ট হবে, শূন্য মাধ্যম কিন্তু হতেই হবে, এখানে শূন্য না হলেও হবে, এখানে দুটো যে কোনো আপেক্ষিক প্রতিসরাঙ্ক দুটো যে কোনো অন্য কোনো মাধ্যম থাকলেও কিন্তু হবে, কিন্তু পরম প্রতিসরাঙ্ক তো শূন্য লাগবেই। তাহলে শূন্য মাধ্যম থেকে অন্য যে কোনো মাধ্যমে আলো যদি প্রতিসরিত হয়, নির্দিষ্ট শূন্য থেকে অন্য মাধ্যমে আলো যদি প্রতিসরিত হয়, প্রতিসরণ হওয়ার পর কী হচ্ছে, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে ওর পরম প্রতিসরাঙ্ক বলে। যেমন সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে মিউ, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক, তার মানে মিউ যেটা সেটাই হচ্ছে ওর পরম প্রতিসরাঙ্ক। যেমন আমাদের বলা থাকে জলের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 1.3,
যেমন আমরা লিখলাম এখানে কি জলের পরম প্রতিসরাঙ্ক, জলের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33। এটা মেন প্রতিসরাঙ্ক। যদি বলা হয় যে জলের পরম প্রতিসরাঙ্ক, তার মানে কি এটা জলের নিজেরই প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্কই হচ্ছে পরম প্রতিসরাঙ্কটাকে মনে রাখতে হবে। আর যদি বলা আপেক্ষিক প্রতিসরাঙ্ক তাহলে কিন্তু এই সূত্রটা আমাদের আনতে হবে। আপেক্ষিক প্রতিসরাঙ্ক বের করলে যদি বলে বায়ু সাপেক্ষে জলের, তাহলে জলের সাপেক্ষে কাঁচের যদি বলে তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক, নিজের কাঁচের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক, এটা কিন্তু বের করতে হবে আমাদের। শূন্য মাধ্যমের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত, শূন্য মাধ্যমের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত, এই দুটো যদি আমি বের বসিয়ে দিই তাহলে কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমাদের পাওয়া যাবে। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি কাঁচের ফলকে যদি আলো পড়ে তাহলে প্রতিসরাঙ্ক কিভাবে হয়। তাহলে চলো, তাহলে কাঁচের ফলক বা স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ কিভাবে হবে। কাঁচের ফলকে আলোর প্রতিসরণ, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালোভাবে করে নিতে হবে। তাহলে কাঁচের ফলক, দেখো একটা কাঁচ, চওড়া একটা কাঁচ আছে, কাঁচের ফলক, ধরো নাম দিলাম AB এটা, আর একটা হচ্ছে CD, মানে এতটা চওড়া একটা কাঁচের চওড়া কাঁচ নিলাম, মানে ফলক মানে কি ঘন আকারের টাইপের একটা চওড়া কাঁচের বারে মোটা হবে, এই মোটা করে কাঁচের ফলক ধরে আমি রেখে নিলাম। তাহলে দুটো ধার পাওয়া যাবে, একটা AB এবং CD। তাহলে এখানে দেখো এটা প্রথমটা হচ্ছে শূন্য মাধ্যম, উপরে এটা বায়ুতে রাখা আছে, এটা কাঁচ মাধ্যম মানে ঘন মাধ্যম, এটা ঘন মাধ্যম। তারপরে বাইরে আবার কি হয়ে যাবে, শূন্য মাধ্যম। মানে ধরো একটা টেবিলের উপর রেখে দিলাম একটা কাঁচকে, তাহলে প্রথমে কী হবে, আলো ফেললে তো প্রথমে শূন্য মাধ্যম দিয়ে এসে কাঁচে পড়বে, কাঁচটা ঘন মাধ্যম, কাঁচ থেকে বেরিয়ে আবার শূন্য মাধ্যমে আসবে। তাহলে দু ধরনের আমাদের এখানে রশ্মিটা প্রতিসরিত হবে। তাহলে এখানে ধরো আমি এটাকে অবিলম্ব করতে পারি, এটাকে আমি ধরে নিলাম একটা অবিলম্ব, আমি টেনে নিলাম, আলোটা পড়লো এইভাবে, আমি আলোটাকে ফেললাম, কী হবে, আই কোণে পড়লো। আই কোণে লঘু থেকে ঘনতে পড়লে আমরা জানি আগে যে সেটা কি হয়, লঘু থেকে ঘনর মাধ্যমে যদি পড়ে তাহলে সেটা আমরা অবিলম্বর দিকে একটু সরে আসে। তাহলে ধরো এইভাবে আসলো, এসে আলোটা আবার এখানে পড়ে গেল, ঠিক আছে। আলোটা এখানে পড়ার পরে এটাকে আমি আবার অবিলম্ব করলাম, এর সাপেক্ষে অবিলম্ব করে দিলাম, এটাকে লম্বা। এবার আবার ঘন মাধ্যম থেকে যখন পড়লো এটা রশ্মিটা, তাহলে কি হবে, আবার অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে এভাবে কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে, এভাবে বেরিয়ে গেল। এটা হচ্ছে আমাদের একটা প্রতিসরিত কোণ, প্রতিসরণ হচ্ছে। তাহলে আপতন কোণ আর প্রতিসরণ কোণ এই দুটো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে ধরলাম I1, এটার নাম দিলাম, এবং এটার নাম দিলাম R1, দেখে নেবে তোমরা, এটার নাম দিলাম R1। আবার অবিলম্বর সাপেক্ষে যখন এটা অবিলম্ব সাপেক্ষে, তাহলে এটার নাম দিলাম আমি R2 এটা, এবং যখন বেরিয়ে যাচ্ছে সেটা হবে I2। এই নামগুলো আমরা দিয়ে দিলাম। এটা একটা আমরা ধরে নিতে পারি যে n ড্যাশ অবিলম্বটার নাম, আর এটা ধরে নিলাম M, এটা হচ্ছে M ড্যাশ। এই নামগুলো দেওয়ার পরে আমরা এটা রশ্মিটার নাম দিয়ে দিলাম এখান থেকে P, এটার নাম দিয়ে দিলাম Q, আর এইটার নাম দিয়ে দিলাম R, এই বিন্দুটার, আর এই বিন্দুটার নাম দিলাম Q। তাহলে প্রথমে আমরা শর্টকাটে করি, এগুলো যেগুলো ভাবে আলোটা পড়লো এগুলো কোন পথে চলে গেল, এটা তোমরা ভাষায় লিখবে যদি পরীক্ষায় আসে। তা আমি শুধু শর্টকাটে প্রমাণটা করছি, প্রমাণ মানে কি প্রতিসরণটা কীভাবে যাচ্ছে। তাহলে দেখো PQ এখানে ভাবে পড়লো এবং Q আর পথে এ কিন্তু বেরিয়ে গেল। তাহলে এখানে শূন্য মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমে পড়লো, তাহলে শূন্য মাধ্যমটাকে A দ্বারা প্রকাশ করি এবং ঘন মাধ্যমটাকে G দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে প্রতিসরণের স্নেলের সূত্রগুলি কী পাবো, A μ G, মানে বায়ুর সাপেক্ষে, এখানে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্কটা পাবো।
তাহলে কি হবে আমরা জানি মিউ জি বাই মিউ এ লিখতে পারি এখানে এ মিউ জি সমান মিউ জি বাই মিউ এ। নেক্সটটা দেখো, এখানে যখন আলো পড়বে এটা পড়ে আবার এদিকে এসে, তাহলে এটা ঘন মাধ্যম থেকে এই রশ্মিটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, তার মানে কি বায়ুর প্রতিসরাঙ্ক জি মিউ এ পাবো। তাহলে জি মিউ এ, তাহলে জি মিউ এ সমান কী পাবো এখানে মিউ এ বাই মিউ জি, বা আমরা জি মিউ এ সমান লিখতে কি পারি 1/a মিউ জি লেখা যায়। জি মিউ সমান এটা উল্টে দিলে কিন্তু একই সেম, এ মিউ জিকে উল্টে দিলে কিন্তু জি মিউ পাওয়া যায় এর অনন্যক যদি না হয়, তাহলে এটা লিখতে পারি। তাহলে এখানে আমাদের মানগুলো কী দেওয়া ছিল, আবার এটার মানগুলো আমি বসে দিই। এ মিউ জি বাই মিউ এ সমান এ মিউ জি সমান কী হবে সাইন I1 বাই সাইন R1, এটা লিখতে পারি। আর এখানে জি মিউ এতে কী লিখতে পারি আমরা, প্রথমে কী হচ্ছিল সাইন R2 সাইন R2, নিচে হবে সাইন I2, এটা আমরা লিখে দিলাম। এবার এখানে আমরা বসিয়ে দিলাম জি মিউ এ কে পেয়েছিলাম সাইন R2 বাই সাইন I2 সমান 1/a মিউ জি কী হবে, এটা 1 বাই, তার মানে এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে সাইন R1 বাই সাইন I1, এটা লিখতে পারি। বা এটাকে উল্টে দিলে আমরা দুটোকে উল্টে দিই তাহলে হবে। তাহলে এখানে কি হবে, আগে এটা লিখি সাইন I1 বাই সাইন R1 সমান এটাকে উল্টে দিই সাইন I2 বাই সাইন R2, এইভাবে আমরা কিন্তু লিখে নিলাম। লেখার পরে এখানে দেখো একটা পাশে আমি করছি কি এম এন এন ড্যাস্ট এন এন ড্যাস্ট ও এম আর এম ড্যাস্ট, এই যে এই লম্বাটা এন কিউ নিয়ে নিতে পারো এখানে এন কিউ এন ড্যাস্ট এবং এম আর এম ড্যাস্ট, এই যে এটা আছে সেটা কি আছে পরস্পর কিন্তু সমান্তরাল। এই যে দেখো এটা সমান্তরাল, এও গেছে এভাবে গেছে, তাহলে এর মাঝখানে এটা একটা ভেদক, ভেদকটার নাম কি হচ্ছে কিউ আর, একটা হচ্ছে ভেদক। তাহলে এখানে লিখতে পারি এন এন ড্যাস্ট সমান্তরাল এম এম ড্যাস্ট ও কিউ আর হচ্ছে ভেদক। তাহলে ভেদক যদি হয় তাহলে এইটা আর এই কোণটা দুটো সমান হবে, কেন এই দুটো কোণ একান্তর কোণ, এই দুটো কোণ একান্তর। তাহলে অতএব কী লিখতে পারি কোণ আর ওয়ান সমান কোণ আর টু, এই দুটো কোণ হচ্ছে একান্তর। তাহলে অতএব এখানে যদি সাইন R1 করি সমান কী হবে সাইন R2 লেখা যায়। তাহলে এর মানটা যদি এখানে বসিয়ে দিই সাইন R1 জায়গায় সাইন R2 লিখে দিই তাহলে এই দুটো কিন্তু কেটে যাবে। তাহলে পড়ে থাকলো কি সাইন I1 সমান সাইন I2, তাহলে বা সাইন সাইন কেটে গেলে কি হবে I1 সমান হচ্ছে I2। তাহলে এইটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে কাঁচ ফলকে যদি আমি আলো ফেলি তাহলে কি হবে I1 মানে আপতন কোণ যেটা হয়েছিল সেটা সব শেষে যেটা বেরিয়ে যাবে সেটা প্রতিসরণ কোণটা কী হবে সমান হবে। তাহলে সমান হলে কি হবে দুটো সমান্তরাল, তার মানে এ কিন্তু কোনো চ্যুতি হবে না, কোনো কৌণিক চ্যুতি কিন্তু এর দেখা যাবে না। এর কী হবে শুধু পার্শ্ববর্তী সরণ ঘটে। সরণটাকে আমরা দেখো এই কোণে বেরিয়েছিল, এটা যদি আমি ডট ডট করে বেরিয়ে দিই বাড়িয়ে দিই এইভাবে, দেখো এইভাবে আসার কথা, তাহলে এটা কী হবে এত দূর সরণ হয়েছে কিউ কিউ ড্যাস্ট, এই যে এটুকু আমার সরণ, এই দিক থেকে আলোটা এত দূর এসে তারপরে বেরিয়েছে। যদি সোজা করি তাহলে এটাকে বলছে পার্শ্ববর্তী সরণ। পার্শ্ব শুধু সরণ হবে, কিছুটা একটু পার্শ্ব সরণ হবে, কিন্তু এখানে কিন্তু চ্যুতি হয় না যেহেতু সমান্তরাল হয়ে যাচ্ছে। যে আপতিত রশ্মি এবং নির্গত যেটা রশ্মি হচ্ছে সেটার কিন্তু কোনো সমান্তরাল হয়ে যাচ্ছে, কোনো চ্যুতি হচ্ছে না। তাহলে এটার কোনো চ্যুতি পাওয়া যাবে না। তাহলে কাঁচের ফলক আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনো কৌণিক চ্যুতি পাবো না। তাহলে I1 সমান কিন্তু I2 এটা হবে, যে আপতন কোণটা হবে সেটাই হচ্ছে প্রতিসরণ কোণ। তো এটা একটু মাথার মধ্যে আমাদের রেখে নিতে হবে। তারপর এরপরে আমরা দেখব প্রিজমের মধ্য দিয়ে কিভাবে আলোর প্রতিসরণ হয়, এবং চ্যুতিকোণ তো অবশ্যই পাওয়া যাবে প্রিজমের মধ্য দিয়ে, তাহলে সেটা একটু করা যাক। তাহলে প্রথমে আমরা প্রিজম আঁকি। প্রিজম আমরা জানি একটা ত্রিভুজ আকার প্রিজমের এটা। তাহলে প্রিজমে যদি আমি একটা আলো ফেলি, ধরো এই কোণে আমি একটা আলো ফেললাম প্রিজমে, প্রিজমটার নাম দিলাম ABC এটা।
এখানে আলো ফেললাম, এটা আপতন কোণ, এটাকে আমি অবিলম্ব এঁকে নিলাম, বুঝলে, মানে এই সোজাসুজি অবিলম্ব একটা আমরা আঁকলাম। অবিলম্বর নাম দিতে পারো যা খুশি। এটা ধরো পি কিউ, এখানে ফেললাম আমরা আলোটা কি হবে, এ কিন্তু এই পথে চলে গেল, অবিলম্বর দিকে একটু সরে আসবে, লঘু থেকে ঘন মাধ্যমে ফেলছি তাই। তাহলে এটার নাম দিলাম আমরা, এটা অবিলম্বর পড়লো, এটা হচ্ছে I1 এবং এটা বেরিয়ে যাচ্ছে অবিলম্বর সাপেক্ষে, তাহলে এটা হয়ে যাবে আমাদের R1। এবার এটা বেরোনোর পর আলোটা আবার এখান থেকে কি হবে, এখানে যদি আমরা একটা অবিলম্ব টানি তাহলে আলোটা হচ্ছে অবিলম্বর দিকে সরে যাবে, এই পথে বেরিয়ে গেল রশ্মিটা। তাহলে এখানে নাম দিলাম R, এটা দিলাম S। তাহলে অবিলম্ব সাপেক্ষে এটা একটা আলোটা আবার পড়েছে এখানে, এটা অবিলম্বর সাপেক্ষে, তাহলে এটার নাম দিলাম R2, এটা নাম দিলাম I2। এই নামগুলো আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম, এই কোণগুলো। এবার আমরা এটাকে আলোটা যদি এইভাবে আসে তাহলে ওই কিন্তু এইভাবে আমরা যদি বাড়িয়ে দিই এবং এই যে প্রতিসরণিত হয়েছে লাস্টে সেটাও যদি বাড়িয়ে দিই, তাহলে এই যে আলো এইটাই হচ্ছে চ্যুতিকোণ, এটাই হচ্ছে আমাদের চ্যুতিকোণ, এইটুকু আমাদের চ্যুতিকোণ হবে। তাহলে এটার নাম দিয়ে দিলাম ও, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ও, আর অবিলম্বটা দিলাম এম ড্যাশ, এটার নাম দিয়ে দিলাম এন। তাহলে আমরা এবার শুরু করা যাক প্রমাণটা। যেভাবে আলো এসছে সেটা তোমরা লিখে নেবে, আমি ওটা আর লিখছি না। এখন প্রমাণটা আমরা করলাম যে ডেল চ্যুতিকোণের মানটা কত পাবো সেটা কিন্তু আমরা বের করব। তাহলে প্রথমে এখানে দেখো আলো যাচ্ছে, তাহলে এখানে আমি প্রথমে এই ত্রিভুজটাতে আমরা ফলো করছি। I1 R1 কোনটা সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, সেটা আর আমরা বলছি না। তাহলে এখানে আমরা এটা ভালো করে লক্ষ্য করে, এটা একটা ত্রিভুজ পাচ্ছি আমরা, এটা একটা ত্রিভুজ পাচ্ছি, ভিতরে যেটা ত্রিভুজ আছে সেটা দেখো, আর এটাকে আমরা বহিস্থকোণ লিখতে পারি ডেলটা। তো ডেলটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থকোণ। তাহলে ডেল সমান আমরা কি পাবো, ত্রিভুজের আমরা জানি উপপাদ্য যে বহিস্থকোণ ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান। তাহলে এই প্লাস এই কোণটার সঙ্গে সমান হবে, এই দুটো কোণটার সঙ্গে ভিতরে ত্রিভুজটার সমান। তাহলে এই কোণটার নামগুলো রেখে নিই। তাহলে এই ত্রিভুজটার হচ্ছে ও কোণ, ও এটা হচ্ছে, এটা কিউ দিয়েছিলাম, ও কিউ আর প্লাস কোণ ও আর কিউ, এই দুটো সমষ্টি হবে, যেহেতু ত্রিভুজের বহিস্থকোণ অন্তস্থ কোণের সমষ্টির সমান হবে। তাহলে এই কোণটা কত, ও কিউ আরটা কত, ও কিউটা বলছে এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে এটা পাবো, তাহলে সমান I1 মাইনাস R1 প্লাস ও আরটি কীভাবে পাচ্ছে, তাহলে এই গোটা কোণ থেকে এইটুকু কোণ বাদ দিলে এটা পাবো, তাহলে কী হবে I2 মাইনাস R2 সমান, দেখো এটা প্রথমে লিখছি প্লাসটা I1 প্লাস I2 মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে R1 প্লাস R2 পেয়ে গেলাম। তাহলে ডেলের মানটা কী পাবো, I1 মাইনাস I2, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। তাহলে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, তাহলে ডেলের মানটা আমরা পেয়ে গেলাম এটা। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট চতুর্ভুজ। এবার দেখো এখানে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজটা আমি এখানে করে দিচ্ছি। তাহলে এখানে আমরা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এই যে একটা চতুর্ভুজ, এখান থেকে এ কিউ এম ড্যাশ এবং আর, এই চতুর্ভুজ থেকে আমরা কি পাবো, চারটা কোণের সমষ্টি পাবো আমরা 360 ডিগ্রি। তাহলে সেটা আমরা লিখে নিই, কি চতুর্ভুজটার নাম এ কিউ এম ড্যাশ আর। এই চতুর্ভুজ থেকে কি পাবো,
চতুর্ভুজ চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে একটা কোণ এ আছে, তো লিখে নিলাম কোণ এ প্লাস এই কোণটা, এই গোটা কোণটা, এটা কোণটা দেখো এটা আর এটা অভিলম্ব, তো লম্ব হলে এটা কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে কোণের নামটা নিয়ে নিলাম কোণ এ কিউ এম ড্যাশ প্লাস আবার এই কোণটা সেম অভিলম্ব, আর এই কোণটা একটা আছে এ এম ড্যাশ, যে কোণটা আছে এটা শুধু এম ড্যাশ লিখলাম আমি, কোণ এম ড্যাশ প্লাস কোণ এই কোণটা এ এন এ আর লিখি এ আর এম ড্যাশ, এ আর এম ড্যাশ এ আর এম ড্যাশ সমান হচ্ছে 360 ডিগ্রি লিখতে পারি আমরা। এটা চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে কোণ এ থাকলো প্লাস এই কোণটার মান কত, এই কোণটা হচ্ছে অভিলম্ব যেহেতু আছে 90 ডিগ্রি, প্লাস এই কোণটা থাকলো এম ড্যাশ প্লাস এই কোণটা অভিলম্ব যেহেতু আছে এটা, তাহলে এটাও হবে 90 ডিগ্রি সমান হচ্ছে 360 ডিগ্রি, বা কোণ এ প্লাস কোণ এম ড্যাশ সমান হচ্ছে 90 90 180, এদিকটা গেলে 180 ডিগ্রি থাকলো। এটা 1 নম্বর আমরা সমীকরণটা দিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে একটা ত্রিভুজ পাবো, এই ত্রিভুজটা আমরা লক্ষ্য করে রাখি, এই ত্রিভুজটা তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে R1 প্লাস R2 প্লাস এই কোণটা তিনটা মিলিয়ে কত হবে 180 ডিগ্রি। এই ত্রিভুজটা দেখবে, তাহলে ত্রিভুজটার নাম কি দিই আমরা, এই ত্রিভুজটার আমরা নাম এই ত্রিভুজটা বললাম, এই ত্রিভুজটা এটা এটা এটা, এই ত্রিভুজটার নাম হচ্ছে কিউ এম ড্যাশ আর। তাহলে কিউ এম ড্যাশ আর ত্রিভুজ থেকে কি পাবো, ত্রিভুজ থেকে পাই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে তিনটা কোণ কী কী আছে এখানে, একটা R1, শুধু R1 লিখলাম, R1 প্লাস R2 আর প্লাস এম ড্যাশ কোণটা ছিল এর তিনটার মান হবে 180 ডিগ্রি। তাহলে বা 180 ডিগ্রির জায়গায় যদি এটা আমি বসিয়ে দিই, 180 ডিগ্রি মানটা এটা, যদি এটা 2 নম্বর, এই মানটা যদি একে বসিয়ে দিই তাহলে কী হবে 180 সমান হয়ে গেল। তুলনা যদি করি এই দুটো তুলনা, তাহলে এটা সমান এটা লিখতে পারি। তাহলে অতএব কী লিখতে পারি, কোণ এ প্লাস কোণ এম ড্যাশ সমান R1 প্লাস R2 প্লাস এম ড্যাশ কোণ এম ড্যাশ। তাহলে এম ড্যাশ চলে গেলে R1 প্লাস R2 সমান থাকছে কোণ এ, এই মানটা বসে থাকছে। এই মানটা আমি এখানে এটা নাম 2 দিই, এটা 3 দিই, এটা 1 দিই। তাহলে এই মানটা যদি একে বসিয়ে দিই তাহলে অতএব কী পাবো, ডেল সমান I1 প্লাস I2 মাইনাস কোণ এ, এটাই আমাদের চ্যুতিকোণের রাশিমালা। এটা কিন্তু পরীক্ষাতে মাধ্যমিকে প্রতিবার থাকবে, সেটা তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এটা কীভাবে হলো, R1 প্লাস R2 মান কোণে, তাহলে এখানে বসিয়ে দিলাম R1 এর কোণে, তাহলে ডেল সমান I1 প্লাস I2 মাইনাস কোণে, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এটা বাড়িতে বারবার প্র্যাকটিস করে যাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার মাধ্যমিকে আসার। তাহলে চ্যুতিকোণের রাশিমালা এটা হয়, এতটা চ্যুতিকোণ পাবে প্রিজমের ক্ষেত্রে, কিন্তু কাঁচের ফলকের ক্ষেত্রে কিন্তু প্রিজম পাওয়া যাবে না। এরপর আমরা চলে আসছি লেন্স। এবার আমরা লেন্স আমরা 2 প্রকার জানি, একটা হচ্ছে উত্তল লেন্স এবং একটা হচ্ছে অবতল লেন্স। তাহলে উত্তল লেন্সে আমরা বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় হবে সেই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করি। তাহলে উত্তল লেন্সটা আমরা আঁকবো যখন পরীক্ষায়, তখন কিন্তু রুল কম্পাস আমাদের ইউজ করতে হবে, তারপরে আমরা কিন্তু আঁকবো। তাহলে প্রথমে যেটা আমাদের কাজ সেটা হবে পরীক্ষায় একটা স্কেল দিয়ে কিন্তু এভাবে লম্বা করে একটা দাগ টানবে, যেটা লেন্সের প্রধান অক্ষটাও আমাদের কিন্তু আলোচনা করা হবে, বোঝানো হবে। তো এইভাবে আঁকার পরে ধরো একটা সেন্টার নেবে, এখানে সেন্টার, আমি এখানে রুলের রুল কম্পাসের যে কাঁটাটা থাকে, কাঁটাটা এখানে বসাবে, একটা কিন্তু গোল বৃত্ত আঁকবে কিছুটা। তাহলে এইভাবে পাবো আমরা
তাহলে এটা হচ্ছে সেন্টার, তাহলে এটাকে আমরা 2F নাম দেব। যেটা সেন্টার সি সেটাই হচ্ছে আমাদের 2F, মনে রাখবে। সেম সাইডটা আমরা এখান থেকে এমনভাবে একটা সেন্টার নিবে, এখানে দেখো এখানে সেন্টার আমি ধরো এখানে নিচ্ছি, তাহলে এখান থেকে কী হবে, এইভাবে আবার একটা করবে যাতে লেন্সটা আমাদের উত্তলটা পাওয়া যায়। এখানে কেন্দ্র করে ঘোরাবে, এই দিকটাও একটা ঘুরবে, তাহলে এইভাবে উত্তল লেন্সটা পরীক্ষাতে প্র্যাকটিস হবে। তাহলে এটাও আমাদের 2F ধরে নিতে হবে। আর এটা মাঝ অক্ষ বরাবর, এটা যতটা হবে এর মাঝ বরাবর একটা দাগ টেনে নেবে, সেটাই আমাদের অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। এটা হচ্ছে ও, এটা হচ্ছে আলোক কেন্দ্র। এবার দেখো, এবার এই যে হচ্ছে 2F আর এই যে আছে আলোক কেন্দ্র, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বা স্কেলে যতটা হবে সেমিতে মেপে নিবে, এভাবে স্কেল বসিয়ে এভাবে মেপে নিবে যতটা হলো এখান থেকে, কিন্তু মনে রাখবে মাপার পরে এর অর্ধেক করে নেবে। ধরো এটা যদি 10 হয় তাহলে এটা 5, এবং যদি 7 হয় তাহলে 3.5, এইভাবে অর্ধেক পয়েন্টটা নিবে, সেটা হবে আমাদের ফোকাস, মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ফোকাস। সেম এই দিকটাও হবে ফোকাস। তাহলে আমরা এখানে বস্তুটা বলেছে F আর 2F এর মধ্যে যদি রাখি, বস্তু F আর 2F এর মধ্যে রাখলে ফোকাস যদি রাখি তাহলে প্রতিবিম্বটা কোথায় উৎপন্ন হবে সেটাই আমরা আজকে আলোচনা করব। তাহলে দেখো, ফোকাস F আর 2F এর মধ্যে যদি রেখে দাও, একটা বস্তু রেখে দিলাম, নাম দিলাম P এবং Q। এখান থেকে আলো পড়বে, এখানে আলো পড়বে সবসময়, অনেকজন এখানে দেয়, এই জায়গাটা না, এই মাঝখান যেটা আছে সেটা প্রধান অক্ষচ্ছেদ যেটা করেছে সেটাকে আমাদের আলোটা এখানে পড়বে। আলো পড়ার পরে কী হবে সেটা সবসময় আমরা জানি ফোকাস দিয়ে চলে যাবে। তাহলে উত্তর লেন্সে কী হবে, ফোকাস দিয়ে কিন্তু বেরিয়ে গেল, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আর একটা হবে সবসময় মনে রাখবে, অপটিক্যাল সেন্টার দিয়ে একটা যাবে, সবসময় আলোক কেন্দ্র দিয়ে একটা রশ্মি কিন্তু যাবে, এটা যাবেই, এটা সূত্রটা কিন্তু মনে রাখবে। তাহলে এখানে এসে মিলন হয়ে যাবে, মিলিত হয়ে যাবে। এই যে মিলিত হলে এই পয়েন্টটা, এটা পয়েন্টটা প্রধান অ্যাক্সিস অক্ষ থেকে দাগ টেনে নেবে যেখানে মিলেছে, তাহলে এখানে মিলল। তাহলে এটা নাম দিয়েছিলাম আলোর, কিন্তু চিহ্নটা দিবে কোথায় আলো যাচ্ছে সেটা, এটা আলো দিয়ে যাবে, আলো দিয়ে ফিরে আসবে যেহেতু সেন্টার দিয়ে যাচ্ছে। এবং এটা এবার দেখো এখানে পিটা কোথায় এসে পৌঁছালো, নিচে, কিউটা উপরে। এবার দেখে নেবে এই যে মাথাটা যেটা আছে, পিটা এখানে পড়লো আর কিউটা এই মাথায়, তাহলে উল্টো ছবি পাওয়া যাচ্ছে। তাহলে উল্টো মানে অবশীর্ষ, সমশীর্ষ না। তাহলে এই যে একটা বস্তু রেখেছিলাম, এই বস্তুটার, এই যে একটা বস্তু রেখেছিলাম এই লম্বা করে বস্তুটার প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে এখানে। তাহলে অতএব প্রতিবিম্বের আকৃতি কী পাবো, প্রতিবিম্বের আকৃতি, এটা কিন্তু পরীক্ষায় লিখে নিতে হবে, প্রতিবিম্বের আকৃতি। 1 নম্বর, প্রতিবিম্বটা সৎ না অসৎ হবে, প্রতিবিম্বটা হবে সৎ। সৎ মানে বাস্তব, বাস্তব হচ্ছে ডাইরেক্ট গিয়ে মিলছে একদম এই জায়গাটায়, তাহলে সৎ। 2 নম্বর হচ্ছে প্রতিবিম্বটা অবশীর্ষ, মানে উল্টো থাকলে কিন্তু অবশীর্ষ মানে উল্টো ছবি পাওয়া যাচ্ছে। 3 নম্বর, প্রতিবিম্বের আকারটা কি হচ্ছে, বড়। তাহলে প্রতিবিম্বের আকারটা হচ্ছে বড়, বস্তুর চাইতে বড়। এইগুলো কিন্তু লিখে নিতে হবে পরীক্ষার খাতায় যে প্রতিবিম্বের আকারটা কেমন এবং অবস্থান কোথায়। প্রতিবিম্বের আকারটা কিন্তু আমার 2F থেকে দূরে অবস্থিত, তাহলে 2F থেকে কিন্তু দূরে অবস্থিত হচ্ছে আমার। তাহলে এইভাবে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমাদের লিখে নিতে হবে যে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু F আর 2F এর মধ্যে অবস্থিত। এবার বস্তু যেখানে দিবে সেখানে লিখতে হবে তোমার। যদি বলে বস্তু F এ অবস্থিত, ফোকাস অবস্থিত, তাহলে এইখানে দাঁড় করাবে, সেম সিস্টেম কিন্তু যাবে। যদি বস্তু 2F থেকে বাইরে বলে দূরে, তাহলে এখানে রাখবে, আবার করবে। বস্তু যদি বলে 2F এ, তাহলে এখানে রাখবে, এবং ফোকাস আর মেরুর মধ্যে, তাহলে এখানে রাখবে। এইভাবে কিন্তু ছবিগুলো করে নিয়ে তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবে। এবার আমরা যেটা দেখব অবতল লেন্সের ক্ষেত্রে কীভাবে করতে হয়। বস্তুটাকে আমি 2F এর দূরত্বে রাখলাম, দিয়ে অবতল লেন্সে বের করছি। চলো, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুটাকে 2F এর বেশি দূরত্বে রেখে আমরা কিন্তু দেখব।
বস্তু 2F এর বেশি দূরত্বে রাখলে কী হবে। আবার তোমরা রুল কম্পাসে বাড়িতে আঁকবে, প্র্যাকটিস করবে। তো রুল অবশ্যই কাটা বসাবে, আবার সেন্টারকে কেন্দ্র করে, ধরো এটা সি মানে 2F, সিটাই হচ্ছে 2F, তাহলে এইভাবে একটা আঁকবে। তাহলে এইভাবে আঁকলাম। আবার সেম কিছুটা দূরে এখানে সেন্টার করে আবার এটাকে আবার ঘোরাবে, যাতে অবতল লেন্সের মতো দেখতে কিন্তু হয়। তাহলে এটা আমার অবতল লেন্স, এখানে হচ্ছিল আমার তাহলে এটা হচ্ছে এখানে কেন্দ্র করে আবার ঘুরিয়েছিলাম একটা বৃত্ত। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 2F। এটাকে মাঝখান দিয়ে নিয়ে যাবে, এটা হচ্ছে ও অপটিক্যাল সেন্টার। এর অর্ধেকের বেশি দূরত্ব নিয়ে এখানে কাটবে, অর্ধেক, এর যে ডিস্টেন্স সেটার অর্ধেক হচ্ছে ফোকাস। সেম এটাও হবে ফোকাস। এবার আমি বলেছিলাম বস্তু 2F এর বেশি দূরত্বে, তাহলে 2F এর বেশি দূরত্বে মানে এখানে আমি রেখে দিলাম বস্তুটাকে, দাঁড় করিয়ে দিলাম, নাম দিলাম পি এবং কিউ। তাহলে আলো তো এসে, এটা একটু ছোট করে দিই, এত দূর করি এটাকে পি। তাহলে আলো এসে ডাইরেক্ট পড়ে গেল এখানে, সবসময় এখানে পড়বে। আলো পড়ার পরে আলো যাবে কোনটা দিয়ে, এই দিক তো আর আসবে না আলো, কারণ অবতল লেন্স বা উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা জানি যে সেটা ভূমির দিকে কিন্তু আলোটা চলে যায়। ভূমি মানে কোনটা, যে দিকটা চওড়াটা বেশি। তাহলে অবতল লেন্সের উপর দিকটা চওড়া আর মাঝখানটা সরু, আর উত্তল লেন্সের ক্ষেত্রে কী হচ্ছে, উপর দিক নিচের দিকটা সরু, মাঝখানটা চওড়া। তাহলে সেই জন্য উত্তল লেন্সের ক্ষেত্রে নিচের দিকে আসে, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে উপর দিকে চলে যাবে। এ কিন্তু আর এদিকে আসবে না, এখান থেকে আলো এদিক চলে যাবে। তাহলে এদিক দিয়ে আমি যদি চলে যাই তাহলে কী হবে, ফোকাসকে দিয়ে আসছে মনে হবে, দেখে আলোটা মনে হচ্ছে। তাহলে এটা ডট ডট করে, এটা ডট ডট করবে, মনে এটা কিন্তু আলো আসছে না অরিজিনালি, কিন্তু এটা ডট ডট করে মনে হচ্ছে এখান থেকে আসছে। এখান থেকে তুমি ডাইরেক্ট করবে, বুঝে গেল। এটা হচ্ছে আলো পড়লো এখান থেকে, সেটা ডাইরেক্ট চলে গেল। তো কী মনে হচ্ছে, মনে হচ্ছে আলোটা ফোকাস থেকেই আসছে। তো ফোকাস দিয়ে ফোকাস, এটা হচ্ছে ডট ডট করে আসছে। আর একটা তো আমরা জানি সেটা হবে অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, উত্তল লেন্স বা অবতল, ওটা দিয়ে যাবে, ওটা দিয়ে আসবে। তাহলে দেখো এখানে কি কোথায় পাওয়া গেলো, প্রতিবিম্বটা পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। তাহলে যেখানে পি সেটাই পি এবং সেটা হচ্ছে কিউ। তাহলে দেখো এত বড় একটা বস্তু ছিল, এর প্রতিবিম্বটা এত ছোট পাওয়া যাচ্ছে। তাহলে প্রতিবিম্বের আকৃতিগুলো আমি লিখে নিই। প্রতিবিম্বের আকৃতি। 1 নম্বর, প্রতিবিম্বটা অসৎ হচ্ছে। অসৎ মানে কি, পর্দায় কিন্তু ফেলা যাচ্ছে না, এ কিন্তু আলোটা চলে যাচ্ছে। তো মনে হচ্ছে, কল্পনা করছি যে মনে হচ্ছে এটা দিয়ে আসছে, এই জন্য এটাকে বলে অবাস্তব। অসৎ মানে অবাস্তব। 2 নম্বর, প্রতিবিম্বটা কি হচ্ছে, সমশীর্ষ, উল্টোচ্ছে না, কিন্তু যেদিকে পি সেদিকেই পি, যেদিকে কিউ সেটাই হচ্ছে কিউ। 3 নম্বর, প্রতিবিম্বের আকারটা কেমন হচ্ছে, প্রতিবিম্বটি বস্তুর তুলনায় কি হচ্ছে, ছোট হচ্ছে। প্রতিবিম্বটা বস্তুর তুলনায় ছোট হচ্ছে। তাহলে এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আর অবস্থানটা যদি বলে প্রতিবিম্বের অবস্থানটা কোথায়, তাহলে দেখো ফোকাস আর মেরুর ফোকাসের কাছাকাছি অবস্থিত। প্রতিবিম্বের অবস্থানটা যদি বলে তাহলে ফোকাসের কাছাকাছি অবস্থিত হলো। যদি এখানে 4 নম্বর দিয়েও একটা পয়েন্ট লিখে নিতে পারবে, প্রতিবিম্বের অবস্থান ফোকাসের কাছে অবস্থিত। এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। অবতল লেন্সের ক্ষেত্রে যদি 2F বলে তো 2F এখানে দাঁড় করাবে, যদি বলে 2F আর F এর মাঝখানে তাহলে এখানে করবে, যদি ফোকাস আর মেরুর মাঝখানে তাহলে এখানে করবে। সেম জিনিস কিন্তু একই থাকবে। এভাবে কিন্তু তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে। তাহলে অবতল লেন্স উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের বস্তু কোথায় কোথায় রাখলে কীভাবে উত্তল এবং কী প্রকৃতির হবে সেটা কিন্তু আমাদের দেখানো হলো। এরপরে আমরা দেখাবো, পরে চলে যাচ্ছি, এবার লেন্সের পরে আমরা অন্য চ্যাপ্টার চলে যাচ্ছি, দেখতে থাকো। এবার আমরা করব আলোর বিচ্ছুরণ। তাহলে আলোর বিচ্ছুরণটা কি বলছে, আলো যদি কোনো একটা স্বচ্ছ প্রতিসারকের মধ্য দিয়ে যায়, স্বচ্ছ প্রতিসারকের মধ্য দিয়ে, তাহলে কিন্তু সেটা হবে আলোর বিচ্ছুরণ। যদি আলোর যায় তাহলে সেটা হবে কি, ওই যে একটা স্বচ্ছ প্রতিসারক তল বা প্রিজমের মতো যদি না হয়, তাহলে ও কিন্তু
একটা সূর্যের আলোকে কিন্তু বিভিন্ন বর্ণে ভাগ করে দিবে। ধরো একটা প্রিজম আছে, আমি এভাবে একটা আলো ফেললাম, এটা হচ্ছে সাদা আলো বা যৌগিক আলো। এ ফেলার পরে আমাদের এরপরে সাদা আলো ফেলার পরে কি হবে, তাহলে সাদা আলো ফেলার পরে ও কিন্তু এখানে গিয়ে বিভিন্ন বর্ণে কিন্তু ও কিন্তু যখন বেরোবে তখন বিভিন্ন পথে চলে যাবে। তাহলে আমরা এভাবে দিতে পারি বেনিয়া, আমরা লিখতে পারি বেনি আ স ও ক লা। তাহলে বেনিয়ে সহকলা মানে বেগুনি, তারপর নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এইভাবে কিন্তু একটা সাদা আলো যদি ফেলি প্রিজমের মধ্য দিয়ে, তাহলে সেটা কিন্তু বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়ে ঘটনাটাকে আমরা কিন্তু আলোর বিচ্ছুরণ বলি। এখানে দেখো আলোটা কিন্তু এভাবে, এটা যদি আলো পড়লো সেটা এভাবে বেরিয়ে যেতে পারতো, কিন্তু আলো বেরোলো না, কিছুটা চ্যুতিকোণ হয়ে গেছে, কিছুটা অন্যদিকে বেরিয়েছে, এটাকে আমরা চ্যুতিকোণ বলি। তাহলে এখানে দেখো লাল আলোর চ্যুতিকোণ সব থেকে কম এবং সব থেকে বেশি চ্যুতিকোণ হচ্ছে কার, বেগুনির। তাহলে লাল আলোর চ্যুতি সব থেকে কম আর বেগুনির সব থেকে কি হবে, বেশি। এটা কিন্তু মনে রাখবে যে লাল আলোর চ্যুতিকোণ সব থেকে কিন্তু কম হচ্ছে আর বেগুনির সব থেকে বেশি। এবং আমাদের জানা থাকবে যে লাল আলোর এই জিনিসগুলো তোমরা কিন্তু মনে রাখবে, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে, লাল আলোর তরঙ্গ থেকে সব থেকে বেশি এবং বেগুনি বর্ণের, বেগুনি বা নীল তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে হচ্ছে কম। আর লাল আলো তরঙ্গ থেকে সব থেকে বেশি হবে বেগুনি বা নীল ধরনের, সব থেকে নিচে আছে বেগুনি বা নীল, তাহলে এটা হচ্ছে সব থেকে কিন্তু কম হবে। এবং আমাদের এখানে দেখো হলুদ বর্ণটা মাঝামাঝি আছে, তাই হলুদ বর্ণের আলোটাকে আমরা মিডিয়াম আলো বলা হয় বা মধ্যবর্তী আলো আমরা ধরে নেওয়া হয়। এই হিসাবে কিন্তু অন্যান্য আলোর কিন্তু অনেক কিছু বের করা যায়। তাহলে এটাকে আমাদের বলা হয় বিচ্ছুরণ। এবার আমরা দেখব যে প্রিজম বিচ্ছুরণ করতে পারে কিন্তু কাঁচের ফলক কিন্তু বিচ্ছুরণ করে না কেন। কাঁচের ফলক বিচ্ছুরণ করে না কেন, এটা কিন্তু আমাদের দেখতে হবে যে কাঁচের ফলক বিচ্ছুরণ করে না কেন। এখানে দেখো কাঁচের ফলককে আমরা কি বলতে পারি, আমি ডিটেলস পুরো লিখছি না, আমরা শুধু মুখে বলে নেব, তোমরা ওখান থেকে কিন্তু জেনে নিতে পারবে। কাঁচের ফলক বিচ্ছুরণ করে না কেন, কাঁচের ফলককে বলা যায় যে দুটি প্রিজমের সমষ্টি। দেখবে দুটি প্রিজমকে যদি জোড়া দেওয়াও, দুটো প্রিজমের সমষ্টি, দুইটি প্রিজমকে জোড়া দিলে কিন্তু একটা কাঁচ ফলক পাওয়া যায়। এই জন্য কাঁচের ফলকটাকে দুটি প্রিজমের সমষ্টি বলা যায়। তা আমরা কি জানি যে একটা প্রিজম আলোটাকে 7টি বর্ণে বিভক্ত করছে, শুধু দেখে দিয়েছি আমি এখানে যে একটা প্রিজম এই 7টা আলোটাকে বিচ্ছুরণ করে দিয়েছে। এবার আরেকটা প্রিজম যদি পাশাপাশি আমরা বসাই, ধরো এখানে একটা বসিয়েছি প্রিজম বসিয়ে দিলি, তাহলে এই 7টা আলোটাকে কি করবে, সেটা আবার ও কিন্তু কি করে দিবে, সেটাকে আবার পুনর্যোজিত করে দিবে, পুনর্যোজন করে দিয়ে আবার সাদা আলো সৃষ্টি করে দিবে।
কারণ একটা সাদা আলো প্রথমে একটা প্রিজমে পড়লো, প্রিজম আমি তো বললাম কাঁচের ফলক দুটি প্রিজমের সমষ্টি, তাহলে দুটো প্রিজম আছে, দুটো প্রিজম একটা প্রিজম কী করছে 7টা বর্ণকে ভাগ করছে, এই 7টা বর্ণ আবার একটা প্রিজমে যাবে, তাহলে প্রিজম যাওয়ার পরে সেটা কী হবে পুনর্যোজন হয়ে যাবে, এই 7টা বর্ণ একটা আলোতে হয়ে বেরিয়ে যাবে। এই জন্য কাঁচের ফলকটা কিন্তু বিচ্ছুরণ করে না। এরপরে আমরা আসবো র্যালের যে একটা বিক্ষেপণ সূত্র বের করেছিল সেটা আমরা কিন্তু দেখি। তাহলে র্যালের বিক্ষেপণ সূত্র, র্যালের বিক্ষেপণ সূত্র বলছে I ভ্যারিজার 1/λ⁴। এর মানে কি I ভ্যারিজার 1/λ⁴, মানে এর তীব্রতাটা হবে যে একটা যে কোনো আলোর তীব্রতা ওর যে তরঙ্গ দৈর্ঘ্য তার চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে, বেশি হলে তীব্রতাটা কি হবে, বিক্ষেপণটা বা বিক্ষেপণের যে তীব্রতাটা আছে, বিক্ষেপণের তীব্রতাটা কম হবে। যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে তীব্রতাটা কম হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে বিক্ষেপণের তীব্রতাটা বেশি হবে, মানে ছড়িয়ে পড়বে আলোটাকে, কিন্তু মানে বেশি ছড়িয়ে যাবে, ও কিন্তু সোজাভাবে যেতে পারবে না, বিক্ষেপণ করে দেবে, আলোটাকে বিক্ষেপণ করে দেবে। তাহলে আমরা দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? দিনের বেলায় আমরা যখন দিনে থাকি তাহলে উপরের দিকে তাকিয়ে দেখবে মাথার উপরে আকাশটাকে আমরা নীল দেখাই। কেন নীল দেখাই? দিনের বেলায় আমাদের আকাশকে নীল দেখাই, কেন নীল দেখায় দেখো। আমরা আগে বলেছিলাম যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচাইতে কম তার কিন্তু ছড়িয়ে পড়ার বিক্ষেপণ বা ছড়িয়ে পড়ার এটাও কিন্তু সবথেকে বেশি হবে। তাহলে এখানে দেখো আমরা কি যে বাতাসে উপরে আমাদের যেখান থেকে আলো আসছে আমাদের তার মধ্যে বাতাসের মধ্যে অসংখ্য কি হয় ধূলিকণা, বিভিন্ন ধরনের ধূলিকণা, আর কি আছে বিভিন্ন ধরনের গ্যাস আছে। এই গ্যাসের অণুগুলো এবং ধূলিকণাকে, গ্যাসের অণুগুলো এবং ধূলিকণাতে কি হচ্ছে আলোগুলো শোষণ করে নিচ্ছে। অণুগুলো এই যে দীর্ঘ আলো, দীর্ঘ তরঙ্গের আলোগুলো কি হচ্ছে শোষণ করে নিচ্ছে, শোষণ করে এ কী করছে ছড়িয়ে দিচ্ছে। এদের কাজ হলো এই আলোগুলোকে শোষণ করে কিন্তু ছড়িয়ে দেওয়া, এর কাজ হচ্ছে আলোগুলো শোষণ করে আবার একে ছড়িয়ে দেওয়া। তাহলে ছড়িয়ে যখন দিচ্ছে তখন কিভাবে ছড়াচ্ছে দেখো, এখানকার মধ্যে এটা তো সূর্যের আলো আসছে, সূর্যের আলো সাদা আলো সমষ্টি, এগুলো কিন্তু এই যে ধূলিকণা গ্যাসের অণুগুলো একটা প্রিজমের মতো কাজ করছে, ঠিক আছে। এগুলো আলো পড়ছে এর মধ্যে, একে আমরা 7টা আবরণে বিভক্ত হয়ে যাচ্ছে। তো 7টা বর্ণের বিভক্ত হয়ে যাওয়ার মধ্যে আমরা জানি যে বেগুনি বা নীল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কী হচ্ছে কম। তাহলে বেগুনি বা নীল আলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে কি হবে, সে ছড়িয়ে পড়বে বেশি, চারদিকটা ছড়িয়ে যাচ্ছে। তাহলে বাতাসে তাহলে আমাদের উপরে আলোগুলোর সবসময় কি হচ্ছে আলোগুলো ছড়িয়ে পড়ছে। এর মধ্যে সবথেকে কোন আলোটা আসছে, সবথেকে বেগুনি বা নীল, এই দুটো কিন্তু আলো এর মধ্যে আছে, ছড়িয়ে পড়েছে বেশি, আর বাদবাকি কিন্তু অতটা ছড়িয়ে পড়বে না, কারণ আমরা জানি যে এর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম, তাহলে ছড়িয়ে পড়ার ক্ষমতাটাও বেশি। তা যখন ছড়িয়ে পড়ছে তাহলে এটা তরঙ্গদৈর্ঘ্যের বেগুনি বা নীল বর্ণের চারদিকটা ছড়িয়ে পড়ছে। তো আমরা যখন দেখছি নিচে থেকে তাহলে এই আলোগুলো মূল উপর দেখতে পাচ্ছি। তাহলে বেগুনি কেন দেখছি না,
এটা একটা প্রশ্ন আসতে পারে যে বেগুনি আমরা কেন দেখছি না, যেহেতু এর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম, তাহলে এও তো ছড়িয়ে পড়ছে। তাহলে আমাদের চোখটা এমনই যে করা আছে যে বেগুনি বর্ণটা আমাদের চোখের পক্ষে সংবেদনশীল নয়, মানে এটা আমরা কিন্তু দেখতে পাই না বেশিরভাগ বেগুনি কালারটা। আমাদের চোখ বেগুনি আর নীল যদি একসঙ্গে, তাহলে নীলটাই আমাদের বেশি চোখে পড়বে। তাহলে এই জন্য সংবেদনশীল নেই বলে আমরা নীল আকাশটা সবসময় আমরা আকাশটা নীল দেখা হয়। তাহলে এটা হচ্ছে মেন পয়েন্ট। এবার বিপদ সংকেত হিসাবে আলো কেন ব্যবহার করা হয়, লাল আলো কেন ব্যবহার করা হয়? বিপদ সংকেতে হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়? লাল আলো ব্যবহার করা হয়, অন্য আলো তো ব্যবহার করা যেত, কিন্তু লাল আলো কেন করছি সেটা আমরা একটু জানব। তাহলে দেখো, আমরা আগে বলেছিলাম যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি তার কিন্তু ছড়িয়ে পড়ার প্রবণতাটাও কিন্তু কম। তাহলে এখানে দেখো লাল আলোর তরঙ্গদৈর্ঘ্যটা আমাদের কি বেশি, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, তাই এই লাল আলোটা কিন্তু ছড়াতে পারবে না। তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাহলে এর বিক্ষেপণ যে তীব্রতাটা সেটা কিন্তু বেশি হবে না, কমে যাবে। কারণ রেলের সূত্রানুযায়ী আমরা জানি যে এর কিন্তু বেশি হয় না। তাহলে লাল আলো তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে এর রেলের সূত্রানুযায়ী আমরা কি জানি যে এর বিক্ষেপণেরটা হবে, তীব্রতাটা হবে কম, তাহলে এর ছড়ানোর প্রবণতাটা কম হবে। তাহলে এ যদি লাল আলো যদি না ছড়ায় তাহলে কি হবে, এ বায়ু মাধ্যমে বা শূন্যস্থানের মাধ্যমে এ কিন্তু খুব সোজাভাবে কিন্তু চলে যাবে, ছড়াবে না, আলোগুলো পার্শ্ববর্তী ছড়িয়ে যাবে না, এই স্ট্রেট লাইনভাবে একদম সোজা চলে গেল। তার জন্য লাল আলোটা আমরা প্রচুর দূর থেকে আমরা কিন্তু দেখতে পাই। এই জন্য আমাদের দেখবে লেজার যে কিনে পাওয়া যায় সেখানে লাল আলোটা কিন্তু আমাদের চোখে বেশি লাগে, অনেক দূর চলে যেতে পারে, কারণ হচ্ছে লাল আলোর এর ছড়িয়ে পড়ার প্রবণতাটা কম। তাহলে এর তরঙ্গদৈর্ঘ্যটা সব থেকে বেশি, ছড়িয়ে পড়া কম, তো এই জন্য বিপদ সংকেত হিসাবে আমাদের লাল আলোয় কিন্তু ব্যবহার করা হয়। তাহলে একটা এইবার দুটো অঙ্ক করব, সেই অঙ্কগুলো দেখো। প্রথমে একটা দেওয়া আছে, জলের মধ্যে আলোর বেগ 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে জলের প্রতিসরাঙ্ক কত? জলের প্রতিসরাঙ্ক মানে পরম প্রতিসরাঙ্ক। আমরা আগে বলেছিলাম যে কোনো জিনিসের প্রতিসরাঙ্ক বললে ওর পরম প্রতিসরাঙ্কটাকে কিন্তু বোঝায়। তাহলে জলের পরম প্রতিসরাঙ্ক যদি আমরা বের করি, তাহলে সূত্রটা আমরা বলেছিলাম শূন্য মাধ্যমে আলোর বেগ বাই যে মাধ্যমটার বের করছি, যেমন জলের করছি, তো জলের মধ্যে আলোর বেগটা কত সেটা সূত্রটা। তাহলে প্রতিসরাঙ্ক এখানে লিখে নিব আমরা, উত্তরে যখন করব জলের প্রতিসরাঙ্ক সমান লিখতে পারি কি, শূন্য মাধ্যমে আলোর বেগ, বাই যে মাধ্যমে বের করব জলের মধ্যে আলোর বেগ, জলের মাধ্যমে আলোর বেগ বের করে নেব। তাহলে দেখো এখানে শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তো আমরা জানি। আর জলের মাধ্যমে আলোর বেগ এখানে বলা আছে, আমরা এখানে বসিয়ে দিলাম 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা সব চলে গেল, কেটে গেল। তাহলে এখানে যদি 10⁸ কেটে গেলাম, 3কে 2.25 দিয়ে ভাগ করলে আমাদের পেয়ে যাব 1.33। তাহলে এটা আমাদের উত্তর। তাহলে জলের প্রতিসরাঙ্ক আমাদের সবসময় কত হবে, 1.33। এইভাবে আমরা আরেকটা অঙ্ক নিই, সেটা দেখাই। তাহলে এখানে একটা অঙ্ক লেখা হলো, দেখো যে একটি আলোকরশ্মি কাঁচ থেকে জলে প্রতিসরিত হলো, তাহলে কাঁচে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে জলে আলোর বেগ কত? তাহলে জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.25 এবং কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5, তাহলে উত্তর। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? তাহলে এখানে দেখো, কাঁচে আলোর বেগ বাই জলে আলোর বেগ, কাঁচে আলোর বেগ
বাই জলে আলোর বেগ সমান কি লেখা যায়, যে কাঁচের আলোর বেগ বাই জলে আলোর বেগ সমান লেখা যায় কাঁচের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক। এটা আমরা লিখে নিলাম প্রথমে, কাঁচে আলোর বেগ বাই জলে আলোর বেগ, কাঁচের প্রতিসরাঙ্ক বাই সমান জলের প্রতিসরাঙ্ক। তাহলে এখানে কাঁচে আলোর বেগ বলা আছে আমাদের যে 2 × 10⁸, এখানে বলা আছে কাঁচে আলোর বেগ বসিয়ে দিলাম। নিচে বলা আছে জলে আলোর বেগ বের করব, এটাতে আমরা x ধরে নিলাম, এটা বের করব, যেটা কাঁচের প্রতিসরাঙ্ক কত বলা আছে 1.5 এবং জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.25। তাহলে এটা x সমান 2 × 10⁸ × 1.25 বাই 1.5। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা আমার হয়ে যাবে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমার উত্তর হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা করতে পারবে বাড়িতে, যে অঙ্কগুলো কিভাবে করা যায়। যদি বলে কাঁচে আলোর বেগ বাই জলে আলোর বেগ সমান কী হবে, কাঁচের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক। এই নিয়মটা কিন্তু মনে রাখবে তোমরা, এই নিয়মটা মনে রাখলে কিন্তু অনেক অঙ্ক হবে, যে কাঁচে আলোর বেগ সমান কাঁচের প্রতিসরাঙ্কের সঙ্গে সমান জলে আলোর বেগ জলের প্রতিসরাঙ্ক কিন্তু সমান। তাহলে এই উত্তরটা আমাদের হয়ে যাবে। আমাদের আরেকটা জিনিস জানা হবে যে রৈখিক বিবর্ধনটা কাকে বলে। রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন জিনিসটা কি? ধরো একটা লেন্সের ক্ষেত্রে আমরা লেন্সটা আগে দেখেছিলাম, সেই রৈখিক লেন্সের ক্ষেত্রে কী হবে, যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, যে প্রতিবিম্বের যে একটা ছবি পাওয়া যাবে, ছবিটা যদি রাখি তার যে প্রতিবিম্ব পাওয়া যাবে সেটা প্রতিবিম্বের দৈর্ঘ্য যত মিটার হবে উচ্চতাটা, এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতাটা, এটাই হচ্ছে রৈখিক বিবর্ধন। এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, বা এটাকে সঙ্গে এটা লেখা যেতে পারে, যদি দৈর্ঘ্য না লেখে আবার যদি প্রতিবিম্বটা কত দূরে হচ্ছে, প্রতিবিম্বের দূরত্ব, এটাও লিখতে পারি প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, এটাই হচ্ছে রৈখিক বিবর্ধন। ধরো এমন বলা আছে একটা লেন্স হলো, একটা উত্তল লেন্সের ছবি করলো, একটা বস্তু রাখলো 5 সেমি দূরে, 5 সেমি দূরে একটা বস্তু রেখেছে, সেটা এটা হচ্ছিল ফোকাস ধরো, এবং প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 10 সেমি দূরে, প্রতিবিম্বটা 10 সেমি দূরে পাওয়া গেল। তাহলে সেক্ষেত্রে রৈখিক বিবর্ধন কত হবে? এরকম প্রশ্ন থাকলে আমরা কী করব, তার আমরা জানি এম সমান প্রতিবিম্বের দৈর্ঘ্যটা, আমরা দূরত্বটা দেখছি, প্রতিবিম্বের দূরত্বটা হচ্ছে 10 এবং বস্তু দূরত্ব হচ্ছে 5, তাহলে রৈখিক বিবর্ধন হচ্ছে 2। আবার কোনো সময় যদি এটা যদি না দেওয়া থাকে, ধরো একটা বস্তুর যেটা আছে সেটা উচ্চতা বলা আছে 14 সেমি এবং প্রতিবিম্ব পাওয়া গেল ধরো 20 সেমি, কিন্তু বস্তুর দৈর্ঘ্যটা দেওয়া নেই, দূরত্বটা দেওয়া নেই, কিন্তু উচ্চতাটা দেওয়া আছে, তাহলে সেখানেও একই জিনিস, সেটা করবে প্রতিবিম্বের দৈর্ঘ্য 20 বাই বস্তুর দৈর্ঘ্য 14, এটা কাটা করলে 5 যদি কাটা করি 10, 7 × 14, তাহলে 10/7, সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন, মানে এম এর মানটা রৈখিক বিবর্ধন। আর মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া সেটা তো সবাই জানো, সেটা একটু কিন্তু তোমরা দেখে নিবে।
মায়োপিয়া যেটা বলছে, সেক্ষেত্রে কী করলে সেটা ঠিক হবে। আর হর্ষদৃষ্টি যেটা হচ্ছে সেটা হচ্ছে মায়োপিয়া, মানে স্বল্প দৃষ্টি। আর দীর্ঘদৃষ্টিটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া। এটা কিন্তু মনে রাখবে। দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে দীর্ঘদৃষ্টি হাইপার মেট্রোপিয়া, সেটার ক্ষেত্রে কিন্তু তোমরা কী লেন্স ব্যবহার করবে? উত্তল লেন্স। আর যেটা স্বল্প দৃষ্টি আছে মায়োপিয়া, সেটার ক্ষেত্রে কিন্তু অবতল লেন্স ব্যবহার করবে। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু বাড়িতে একটু প্র্যাকটিস করবে। আর আলো চ্যাপ্টারটা আমরা কিন্তু যতটা পারলাম পুরো সলভ করার চেষ্টা করা হলো। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো শুধু বই থেকে পড়ে নিতে হবে। পড়ে নিলে কিন্তু সুবিধে তোমাদের সব। কিন্তু আলো চ্যাপ্টারটা আমরা শেষ করে নিলাম। এরপরে আমরা চলে আসবো তাপ চ্যাপ্টার। এরপরে যে আমরা আলোচনা করব সেটা হলো তাপ। তোমাদের সিলেবাস আছে তাপ চ্যাপ্টারটা কিন্তু আমরা আলোচনা করব, তাপ বা হিট। এরপরে আমরা সেটা পার্টটা নিয়ে আসবো, তাপ বা হিট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আজ আসি, এরপরে দেখা হবে অন্য একটা টপিক নিয়ে। ধন্যবাদ।